আমার প্রেমিকার বান্ধবীর নাম তুন্নি। সন্ধ্যাবেলা তুন্নি আর আমি এক রাস্তা দিয়ে আসি, মাঝে মাঝে একই গাড়িতেই উঠি। একদিন সন্ধ্যাবেলা টিউশন থেকে ফেরার সময় খুব ঝড় বৃষ্টি শুরু হলো। তন্নি পুরো ভিজে একাকার। আমি আর সে পাশাপাশি বসেছিলাম একই অটোতে। আমাদের সামনে দুজন ছেলে বসেছিল। তুন্নি কানে কানে বলল, এই, তোর ব্যাগের সব বই খাতা আমার ব্যাগে রেখে তোর ব্যাগটা দে তো। আমি বললাম, কেন? রাগ করে বলল, লাগবে না মুখ্য কথাকার, ওইদিকে ঘুরে বসে থাক চুপচাপ। আমি আচ্ছা বলে ওইদিকে ঘুরে বসেছিলাম। হঠাৎ তুন্নি কানে কানে বলল, এই বোকা গাথা, শোন, আমি বোরখার নিচে শুধু ব্রা পড়েছি, তাই গা ভিজে যাওয়াতেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই ব্যাগটা দিলে আমি সামনে দিয়ে আড়াল করতাম। আমি তাড়াতাড়ি করে ব্যাগটা দিলাম তন্নিকে। হঠাৎ গাড়িওয়ালা গাড়ি দাঁড় করিয়ে বলল, মামারা, সামনে নদী ভেঙে গিয়ে রাস্তা বন্ধ হয়েছে, আর যেতে পারবো না। আমার বাসায় কাছেই ছিল, তুন্নির বাসা ছিল অনেক দূরে। এত রাতে হেঁটে যাওয়াটাও ঠিক হবে না। তাই তুন্নির দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। তুন্নি বলল, জোবায়ের, কিছু একটা কর, আমি এখন এই অন্ধকারে বাসায় কেমন করে ফিরবো, তাও এই অবস্থায়। আমার বাসায় সেদিন কেউ ছিল না, সবাই গিয়েছে বিয়ে খেতে। তাই তুন্নিকে বললাম যে, তুন্নি, আমার বাসায় আজকে কেউ নেই, যদি আমাকে বিশ্বাস করিস তাহলে আমার সাথে আমার বাসায় চল। তুন্নি একটু ভেবে তখনই গাড়ি থেকে নেমে বলল, জলদি চল। ওই অবস্থায় রাস্তা দিয়ে ওকে নিয়ে যাওয়া যাবে না, তাই শর্টকাট দিয়ে তাকে নিয়ে যেতে লাগলাম। খেয়াল করলাম বোরখা ভিজে তার ব্রা আর প্যান্টে দেখা যাচ্ছে। সে প্যান্টের উপরে সাদা লেগিংস পরেছে, তাই সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। তুন্নি হঠাৎই বলতে লাগলো, আর কত দূর, আমার আর সহ্য হচ্ছে না। আমি বললাম, কেন, কি হয়েছে বল আমাকে, আমার বাসা আর এই 5 মিনিটের দূরত্বে। সে মুখটা আমতা আমতা করে বলল, দোস্ত শোন, তুই যেহেতু আমার সব দেখেও তাকাচ্ছিস না, তাই তোকে বলা যায়, আসলে আমার খুব জোরে টয়লেট পেয়েছে। আমি সন্ধ্যাবেলা বাসায় গিয়ে টয়লেটে ঢুকি, কিন্তু আজকে আধা ঘন্টা বেশি হয়ে যাওয়ায় আমার পেট ফেটে যাচ্ছে। শুনে আমি একটু হাসলাম। সে রাগ করে বলল, এই হারামজাদা, আমি না তোর হুবু বইয়ের বেস্ট ফ্রেন্ড, মানে তোর শালিকা? তাহলে শালিকাকে খুশি করা তোর দায়িত্ব, আর তুই হাসছিস। বলেই আমাকে হাত দিয়ে মারতে লাগলো। তখনই শরীর কুকড়ে বলল, এই শালা, তাড়াতাড়ি চল। আমি বললাম, দোস্ত শোন, একটা আইডিয়া আছে, বলবো? মানে আমি অনেক আগেই সেটা কাজে লাগিয়ে ফেলেছি। এখন যেহেতু আমাদের সারা শরীর ভিজা, তাই তুইও কাজে লাগা। বলতেই সে বলল, কি আইডিয়া? বললাম, মামা, বৃষ্টিতে আমরা যেহেতু ভিজতেছি, তাই কাপড় চোপড়ের উপরেই প্রস্রাব করে দে, প্রবলেম হবে না। সে বলল, মামা, আমার ঘেন্না লাগে এসব। আমি বললাম, শালি, এখন তো উপায় নাই, তাই বললাম, শোনা না শোনা তোর ব্যাপার। বলতে বিদ্যুৎ চমকালো। তখনই সে আমাকে জড়িয়ে ধরলো। আহ, কি গরম তন্নির শরীর, আর কি নরম। আমি ওকে জড়িয়ে ধরে পা একটু টিপতে লাগলাম, আর ওকে বললাম, মামা, তোর শরীর তো সেই নরম। আমাকে কিছু না বলে সে আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে জাপটে ধরলো আমাকে। আমি আমার তলপেটের কাছে বেশি গরম অনুভব করলাম। তাকিয়ে দেখি তন্নির কোমর আমার কোমরের সাথে লেপ্টে আছে। দেখেই আমি গরম হতে থাকলাম, আর আমার ধন খাড়া হতে লাগলো। ওর দুধগুলো অনুভব করতে পারছিলাম, তাই আরো শক্ত হতে থাকলো ধন। তখনই বিদ্যুৎ চমকালে আমি ওকে এক হাত পিঠে আর এক হাত পাছায় দিয়ে জাপটে ধরলাম। তখন গরম অনুভব হলো না পেটে, কিন্তু একটু পরে আবার হতে লাগলো, আর তন্নি হাসতে লাগলো। আমি বুঝলাম সে মুতো করতেছে। আমি মনে মনে খুশি হলেও রাগ দেখিয়ে তাকে বললাম, এই শালি, তোকে আইডিয়া দিলাম আর তুই আমার গায়ে মুতবি তাই বলে? সে হাসতে হাসতে বলল, আমার হবু দুলা ভাই যে আমার কোথায় কোথায় হাত দিয়েছে সেটা কিন্তু আমি ভুলিনি। বেশি কথা বললে কালকে কিন্তু আমাদের জড়িয়ে ধরার, আর তুই আমার পাছায় হাত দিয়েছিস সেটা তোর প্রেমিকাকে বলে দিব। আমি বললাম, হুমকি দিচ্ছিস আমাক? বলেই চিমটি দিলাম তার পাছায়। পিঠ থেকে আরেক হাত নিয়ে গিয়ে আরেক পাছায় ধরে জোরও টিপতে লাগলাম। তখনই সে বলল, আচ্ছা আচ্ছা, আমার দুলা ভাই, কাউকে বলবো না, তাও পাছাটাকে রেহাই দেন আমার। বলেই সে আমার পাছায় খামচি ধরে আবার মুতো করতে লাগলো। এবার একবারে মুতা শেষ হলেই বলল, কেমন লাগলো? গরম গরম লাগলো? তাহলে তো মজা লাগার কথা তোর। আমি হাসতে হাসতে বললাম, মজাই পেয়েছি বান্ধবী, বাট তোর শরীর দেখে লোভ সামলাতে পারিনি, তাই বুদ্ধি করে পাছায় হাত দিলাম। বলতেই সে বলল, শালা, অনেক মজা নিয়েছিস, তাড়াতাড়ি বাসায় নিয়ে চল, আমার এখনো হাফ বাকি আছে। আমি বললাম, কেন, এভাবে হাঁকতে লাগ। সে বলল, মুড়তে যখন পেরেছি তাহলে তোর গায়ে উঠে হাঁকতেও পারবো। তখনই বলল, চল আগে বাসায় নিয়ে তারপর হাঁকবো, খুব জোরে পেয়েছে রে। আমি বাসায় নিয়ে গেলাম তাড়াতাড়ি। আমার বাসা ডুপ্লেক্স, আমার পড়ার রুম বাদে উপরতলা সব রুমে তালা দেওয়া থাকে।
আমি বুদ্ধি করে উঠে বললাম, মামা মনে হয় সব রুমে তালা দিয়ে গেছে, নিচতলার ওয়াশরুম খোলা আছে। সে নিচে যেতেই আমি নিচের পানির লাইন অফ করে দিলাম। সে এসে বলল, তোদের নিচে কোনো পানি নেই রে। আমি তখন বললাম, মামা এক কাজ কর, আমার পড়ার রুমের ওয়াশরুমে যা, বাট একটা সমস্যা, আমার ওই টয়লেটের ছিটকিনি নেই। সে বলল, আমি যার উপর মুততে পেরেছি তার সামনে হাঁকতে সমস্যা নেই আমার। বলেই টয়লেটে যাবে এমন সময় বলল, এই মামা শোন, আমার বোরখা আর হিজাবটা ফ্যানের নিচে শুকোতে দে। বলেই টয়লেটে গিয়ে লেগিংস খুলে পায়খানা করতে লাগলো। তখন আমি নিচে গিয়ে ওয়াশিং মেশিনে ওর কাপড় ধুয়ে শুকোতে দিলাম। উপর থেকে ওর ডাক শুনতে পেলাম। তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে বললাম, শালি টয়লেটের মধ্যে থেকে ডাকতেছিস কেন, কি হয়েছে? সে বলল, মামা হাঁকতে হাঁকতে মনে হলো রাত 8টা বাজে, আম্মু টেনশন করবে, তুই আমার ব্যাগ থেকে ফোনটা দে। আমি ফোনটা দিয়ে বললাম, মামা তুই কালকে সকালে যাস, আমার বাসায় পরশুদিনের আগে আম্মুরা আসবে না, তুই আন্টিকে বলে দিস বান্ধবীর বাসায় উঠেছিস, কাল সকালে যাবি। বলেই টয়লেটের দরজা ফাঁকা করে ভেতরে ঢুকে গিয়ে তার হাতে ফোন দিতেই সে জোরে একটা পাত দিল। আমি বললাম, শালি কতদিনের পচা খাবার খেয়ে আসছিস, এত গন্ধ কেন? সে বলল, কথা কইস না তো, এমনিতেই তুই আমার পায়খানা করা দেখতেছিস, আবার ঢং করতেছিস, যদি দেখতে চাস তাহলে চুপচাপ থাক, না হলে কালকে তোর বউকে সব বলে দিব কিন্তু। বলেই হাসতে লাগলো আর উহ উহ করে আরো কয়েক দলা পায়খানা করলো। তন্নির কাজ থেকে হাসতে লাগলাম, সেও হাসতে লাগলো আর আন্টিকে ফোন করে বলল, মা বান্ধবীর বাসায় উঠেছি, বাইরে যে বৃষ্টি, কাল সকালে বাসায় যাব। বলে ফোন রেখে দিয়ে উঠে যেতে লাগলো। আমি বললাম, এই শালি পাচা ধুইবি না? সে বলল, উহ কথা বলতে বলতে ভুলেই গেছি। তা তুই কি আমার ধোয়াটাও দেখবি রে হারামজাদা, নাকি সরবি এখান থেকে? বললাম, দেখতে দিলে দেখবো। সে বলল, মনে হয় আকাশ হাতে পাইছিস, আয় শাওয়ারটা নিয়ে তুই পানি দে, আমি পরিষ্কার করি। আমি তাই করতে লাগলাম। ওর ধোয়া হয়ে গেল, হাতে সাবান দিল। আমি ওর গুদের দিকে তাকিয়ে আছি। একেবারে পর্নস্টারদের মতো গুদের চেহারা, রংটাও গোলাপি, উপরে ত্রিভুজ আকার করে রাখছে বাল, হালকা হালকা বাল দেখতে সেই লোভনীয় লাগছে। সে গুদও ধুচ্ছিল আর আমার মুখে ওর গুদ দেখে জল চলে আসছিল। ধোয়া শেষ, সেদিকে মন নেই আমার। সে বলল, এই লুচ্চা, আমার একটা প্রেমিক আছে, আমার সবকিছু তার, সেটা জেনেও এভাবে দেখতেছিস তুই? শালা এতটা লুচ্চা আগে বুঝিনি। আমি বললাম, বারে আমার সামনে খুলে রাখবি আর আমি দেখলেই দোষ? কিরে তোকে ফারদিন আজ পর্যন্ত চোদেনি? এত সুন্দর গুত্তর, ফারদিন তো সেই একটা মাল পেয়েছে। সে বলল, না রে এখনো চুদতে দেয়নি, ওই খালি দুধ টিপেছে আর কিস করেছে, এছাড়া কিছু করতে দেয়নি। বাট তুই তো সব দেখে ফেললি হারামি। আমি বললাম, কই এখনো দুধ দেখিনি। বলতেই সে হাসলো, আমিও হাসলাম। টয়লেট থেকে বের হয়ে বলল, মামা আমাকে এই ভেজা কাপড়ে ঠান্ডা লাগছে, তুই তো সব দেখে ফেললি, আর তোর দুধ দেখার আশাটাও পূরণ করে দিচ্ছি আমি, বাট দুইটা শর্ত আছে আমার। তুই আমাদের এসব কাউকে বলবি না, আর আমি ন্যাংটা হলে তোকেও হতে হবে। আমি বললাম, আমি রাজি। বলতেই সে সব খুলে বলল, দেখ কত দেখার শখ তোর, বাট দরজা জানলা সব লাগিয়ে দে আর নিজেও সব খুলে ফেল। আমি তাকে বললাম আমার বোনের জামা পরতে। তখনই সে বলে, তুই তো বললি সব ঘর লক করা, তখন আমার ঘটকা লাগছিল তাও কিছু বলিনি, কাপড় কই পেলি তুই হারামজাদা কুত্তা? আর কাপড় আর লাগবে না, আমাকে ন্যাংটো করে খেস, এখন নিজেও হয়ে যা। বলেই আমাকে জোর করে গেঞ্জি আর প্যান্ট খুলে নিল। জাঙ্গিয়া 2 দিন ধরে পড়ে আছি। বলল, শালা এত গন্ধ কেন? আমার বান্ধবী তো প্রতিদিন প্যান্টি পাল্টায়, আর শালা তুই একদম আমার মতো, আমিও গন্ধ না হলে খুলি না। বলতেই টান দিল জাঙ্গিয়া, আর আমার লম্বা হয়ে থাকা বাড়াটা তার মুখে বাড়ি ঠেল। সে বলল, হারামজাদা তুই তো আমাকে খাওয়ার প্ল্যানে আছিস, আর আমি তোকে বিশ্বাস করেছিলাম। বলতেই আমার মুখে ওর প্যান্টি গুজে দিল, আর নিজে আমার জাঙ্গি নাকে ধরে শুকতে শুকতে বলল, আচ্ছা ফারদিনেরটাও এরকম গন্ধ হবে তো? আমি প্যান্টি নাকে শুকতে শুকতে বললাম, কেন হবে না? তখনই ওকে কাছে এনে জড়িয়ে ধরে বললাম, ওরটা এরকম গন্ধ না হলে আমারটা নিবি, সমস্যা কি? আমার বাড়া খাড়া হয়ে ওর গুদে ঘষা দিতে লাগলো। তখনই আমি ওর পাছা নিয়ে নাড়তে থাকলাম। সে এসে আমার বগলের গন্ধ নিয়ে বলল, দেখ মামা তোর গন্ধটাও আমার বগলের মতোই। আমি নাক লাগিয়ে শুকতে লাগলাম। আমার বাড়া একবারে তৈরি হয়ে গেলে জোরে লাগতে লাগলো। তখনই সে খুব লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরলো, আর আমার বাড়া 2 পা দিয়ে জাপটে ধরে নিল। এখন ওর গুদ আর আমার ধন একসাথে। বলতে লাগলো, মামা দেখ তোর আর আমার লাইফ আলাদা, এসব যেন কোনোদিনও কেউ জানতে না পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু আমার। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম,
মামা, আমরা দুজনে যদি শান্তি পাই তাহলে কেন কাউকে বলতে যাব? শুধু তোর কাছে রিকোয়েস্ট, তুই আমাদের এসব ভুলে যাবি না। সে বলল, বুঝেছি, তুমি আমার বান্ধবীকেও খাবা, আমাকেও খাবা, তাই তো? আমি ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়ে চুষে চুষে বললাম, হ্যাঁ রে আমার শালিকা। সে বলল, আমাকে খাবি খা, বাচ্চার মা না বানালেই হলো, বাট তার আগে আগে পেটে কিছু দেওয়ার ব্যবস্থা কর, না হলে খিদেতে আমি মরে যাব। আমি বললাম, চল রান্নাঘরে কি খাবি বানাতে হবে, আম্মু সবকিছু ম্যানেজ করে রাখে, আম্মু অনেক শৌখিন, তুই রান্না করতে পারিস তো? সে বলল, বাহ, এরকম একটা শাশুড়ি লাগতো। ইস, তুই আমার সাথে প্রেম করলি না কেন? আচ্ছা, আমি যা যা বলি সেসব এগিয়ে দে, ভালো কিছু একটা বানিয়ে দেই। আর আমি পাক্কা রাঁধুনি, বাসায় শখ করেই আমি রান্না করি, আমার রান্না খেলে আঙ্গুল চাটতে থাকবি, দেখিস মামা। আমি বললাম, আঙ্গুলের সাথে রাঁধুনিকেও চাটতে চাই। সে বলল, শালা হারামি, সব চাটাবো নে, আগে খাওয়া দাওয়া করি তারপর। এবার তন্নি সোজা হলো এবং ওর গুদ আনার মুখের ওপর নিয়ে বলল, খালি একাই সুখ নিচ্ছে আর আমাকে দিচ্ছে না। আমি খপ করে ওর পাছা উপর দিয়ে ধরে ওর গুদ মুখের কাছে আনলাম, এনে নিচ থেকে তালঢাপ দেওয়া বন্ধ করে মন দিয়ে ওর গুদ খেতে লাগলাম। একটু পরেই তন্নি ওর গুদ আমার মুখে আর পাছা আমার নাকে চেপে ধরল, ধরে আমার ধন পাগলের মতো চুষতে চুষতে নিজের গুদের পানি ছেড়ে দিল। এবার কম বের হলেও সব চেটেপুটে খেলাম আমি। আমার খাওয়া দেখে খুব জোরে জোরে চুষতে লাগলো আমার বাড়া। আমিও সামলাতে না পেরে ওর মাথা চেপে ধরে গলার মধ্যে সব মাল ঢেলে দিলাম। এবার ও সব মাল আমার মতো করে মুখে নিয়ে এসে আমার মুখে দিতে চাইলো। আমি বললাম, সর, আমার মাল কেমন যেন গন্ধ লাগে, মুখে নিব না। সে বলল, শালা লেওড়া, আমারটা তো আমাকে খাইয়েছিস, এবার তোকেও খাওয়াবই। বলেই আমার মুখ বাচ্চাদের মতো করে চেপে ধরে ওর মুখ ঢুকিয়ে দিয়ে সব মাল উগলে দিল, দিয়ে এমন ভাবে লিপকিস করতে লাগলো আমি অগত্যা খেয়েই নিলাম। সে বুকের উপরে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল মেঝেতে। আমরা 2 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। তারপর তন্নি কানের কাছে এসে বলল, মামা, তুই রিয়ার সাথে ব্রেকআপ করে নে, আমি ফারদিনের সাথে করে নিবনি, তারপর আমরা দুজন সত্যি সত্যি এক হয়ে যাব। কথা শুনে আমি বললাম, দেখ, তোদের তো তাও একে অপরের শরীর ছোঁয়াছুঁই হয়েছে, আমার রিয়া তো আমাকে আজ অব্দি স্পর্শ করতেই দেয়নি, তাই আমার মনে ওকে ছোঁয়ার অনেক আবেগ আছে। যদি তুই রিয়ার জায়গা নিতে চাস, আমি রাজি, কারণ তোর সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক, তোর জন্য ছাড়তে পারবো রিয়াকে। সব শুনে তন্নি বলল, না মামা, রিয়া আমার ছোটবেলার এবং একমাত্র বান্ধবী, কাউকেই কখনো ওর সাথে কথা বলতে দেখিনি, সে সত্যিই তোকে খুবই ভালোবাসে, না হলে এত এত বিয়ের অফার আসার পরেও সব না করে দিয়ে তোর সাথে পড়ে থাকতো না। তুই ওকে ছাড়িস না। আর আমার ফারদিনকে মায়া হয়, কারণ সেই ক্লাস 6 থেকে পড়ে আছে আমার পেছনে, প্রতি রাতে কথা না বললে ঘুম আসে না, তাই আমিও ওকে ছাড়বো না, তুইও রিয়াকে ছাড়িস না। আর মামা শোন, রিয়াকে তো তুই কখনো ওড়না ছাড়া দেখিসনি, বাট আমি ওকে ব্রা পরা অবস্থায় দেখেছি। আমার সাইজ তো 34, কিন্তু ওর সাইজ হলো 36। 36 সাইজ পরলেও মনে হয় ছিঁড়ে যাবে। তুই ওকে চুদে মজা পাবি মামা, ওকে ছাড়িস না। হুম, আমিও তাই ভাবলাম, তোকে নিজের করে নিলেও রিয়াকে ভুলতে পারবো না, তাই সব ঠিকঠাক রেখে আমরা সুযোগ পেলে একসাথে শুব, এটাই বেটার হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, সুযোগ পেলে তোর বাড়ার স্বাদ নেবই নি, চিন্তা করিস না হালা। তন্নি, তোর পাছার গন্ধ তো খুব মিষ্টি। আমি বুঝলাম না, পাছার গন্ধ তো খারাপ হয়, কিন্তু তোরটা এরকম কেন? আরে শালা, কতগুলা পানি দিয়ে ধুয়ে দিলি, তারপরও গন্ধ থাকবে? ওহ, তাই তো। বলতেই তন্নি বলল, দোস্ত, আমি তো তোর পাছায় টাচও করিনি, সরি রে। দেখি আমার আগের পজিশনে যা, তুই আমারটাই যা, আমি তোরটার গন্ধ নিব। আরে, ছেলেদের পাছায় আবার এসব মানায় নাকি? ধুর, বেশি কথা বলিস না তো, এসব ফ্যান্টাসি আমার। ফারদিনের সাথে সব নিয়ে সেক্স চ্যাট করলেও শালা আমার বগলে নাক দিবে না বলেছে, আর পাছায় টাচও করবে না, ওর নাকি ঘৃণা লাগে, তাই আমার এইসব ফ্যান্টাসি তোকে মেটাতেই হবে, আমি জানি না। হুম, ওকে শালিকা, তুমিই বলেছো আর আমি করব না তা কি করে হয়? আসো। বলেই ওর পাছার গন্ধ নিলাম, মিষ্টি মিষ্টি গন্ধ, একটু মলের গন্ধ লাগছিল, তবু নাক লাগিয়ে দিয়ে সুরসুরি দিলাম আর গন্ধ নিলাম। ওদিকে তন্নি গিয়েই আমার পাছার ফুটা চাটতে লাগলো রাউন্ড, চেটে চেটে মনে হয় সব ময়লা তুলে ফেললো ফ্যান্টিরি। নিষেধ করলাম,
তবুও শোনে না। একটু পর বলল তন্নি যে, মামা ক্লান্ত লাগছে, পরে এসব হবে নি, এখন একটু শুতেই হবে। বলেই আমার উপর এসে আমাকে জাপটে ধরে শুলো। আমি একটু নিচে নেমে আমার ধন ওর পায়ের মাঝে দিয়ে রাখলাম, আর ছোট বাচ্চাদের মতো ওর নিটোল নিটোল নারম তুলতুলে দুধগুলো চুষতে থাকলাম। আমার মাথাকে এগিয়ে নিয়ে তন্নি চোট বন্ধ করলো। তোর দুধগুলো রাউন্ড, খাড়া খাড়া, বোটাগুলো লালচে গোলাপি, চারপাশে সামান্য একটু করে খয়েরি কালার, খয়েরি জায়গাতে আবার ছোট ছোট চুল। বলতে গেলে এক কথায় ওর দুধগুলো আঁশ মেটানোর মতো সুন্দর। নেপুগুলো মুখে নিয়ে চুষে গেলাম, মনের আঁশ মিটিয়ে। তন্নি আরামে চোখ বন্ধ করেছিল। চোখ খুলে বলল, তোর তো দেখি দুধের ওপর খুব টান। আমারও ফ্যান্টাসি ছিল যে আমার বেবি হলে হাজবেন্ডকে দুধ খাওয়াবো, কিন্তু সালা পারদিন আমাকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে অন্ধকার হয়ে গেলে আমি পুরো দুধ বের করে দেওয়ার পরেও একবার খালি বোটাগুলো চুষেছিল, তাছাড়া খালি টিপে, অন্য কিছু করে না। তুই আমার দুধগুলোর চাহিদা মিটিয়েছিস, আর আমার বেবি হলে ওই শালা তো দুধ খাবে না, তাই তোকে ডেকে ডেকে দুধ খাওয়াবো। আরে শুনেই তো আরো চুষতে ইচ্ছে হচ্ছে। স্ত্রীর দুধ খাওয়া হারাম, তাই আমি রিয়াকে বিয়ে করে বেবি হওয়ার পরেও ইচ্ছে থাকা সত্ত্বেও ওর দুধ খেতে পারতাম না। কিন্তু মামা, তোর বোটায় দুধ আসলে আমি যেভাবেই হোক খাবই। খাস মামা, খাস। একদিন বাচ্চাকে না দিয়ে পুরোটাই তোকে দিব, প্যারা নিস না। কিরে দোস্ত, তোর বান্ধবী কেমন? তোর মতো হর্নি নাকি ফারদিনের মতো পাওয়ার কম? আরে দুলা ভাই, কি যে বলেন, রিয়াকে ওর মাও চিনে না। রিয়া আমাকে বলেছে, তুই নোংরা নোংরা কথা বললে তোকে থামতে বললেও ও খুব মজা নেয়, আর ওর গুদ্ধ সব সময় ভেজা থাকে। রিয়া একবারে খাসা মাল মামা। কয়েকদিন আম্মু ছিল না, আমি ওর সাথে ছিলাম ওদের বাসায়। রাতে তোর সাথে কথা বলছিল, আমি ফারদিনের সঙ্গে বলছিলাম। আমি তো ওর সামনেই পাজামার মধ্যে মাল আউট করেছিলাম, আর রিয়া মাগি, তাই বালিশে ঘষে ঘষে পুরো প্যান্টি তো ভেজালই, ওর পাগুলো ভিজে গেছিল গুদের রসে। বলতে যায় রিয়ার চাহিদা আমার থেকেও বেশি। ভাবিস না যে আমি তো একবার তোরটা বের করেই হাঁপিয়ে গেছি। রিয়া মাগি তোর বিচির সব রস না বের করে তোকে ছাড়বে না। এই শালি, এইসব বলেই তো ধুন খাড়া করে দিলি। এবার তোর পদা ফাটাবো, আয় মাগি। এই শালা, রান্না করতে দিবি না আমাকে? আমাকে খেয়ে পেট ভরবে না? আগে দুজনের পেট ভরাই, তারপর তোর মাল দিয়ে আমার গুদ ভরার সারা রাত। মায়ের থেকে তো মেয়েকে ঢাপানোর পারমিশন নিয়েই নিস। এখন সর, আমাকে লুচি আলুর ডাম বানাতে দে। গুদ চেটেছিস, এবার আঙ্গুল চাটানোর ব্যবস্থা করি। তুই যা আমার বাসর ঘর ঠিক কর, যা হারাম জাগা। আমি ওর দুধে লম্বা চোষক দিয়ে ওকে কিস করে ওপরে চলে গেলাম। ওকে রান্নার সবকিছু এগিয়ে দিলাম।